নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কুস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেই একই কাজ, বাসি ঘরের কাজ সারো। মধ্যে কথা একটাই, খাড়া বড়ি থোর আর থোর বড়ি খাড়া, সেই একই কাজ। কিন্তু জানেন তো, এই একটা জায়গায় এলে খুব শান্তি মেলে। বিশেষ করে আমার সারাদিনের সমস্ত কাজকর্ম যা আছে সেগুলো করার পরে, বাসি ঘরের কাজকর্ম করার পরে যখন এই ঠাকুরের কাছে এসে যখন এনাদের কাজগুলো করি, তখন সত্যি মন থেকে একটা আলাদাই শান্তি মেলে। চলুন আজকের এনাদের পরিচয় আপনাদের সাথে করাবো। প্রত্যেকে আমার কাছে এসছে, প্রত্যেকে আসার পেছনে একটা করে কাহিনী রয়েছে, সেই কাহিনীগুলো আজকে আপনাদেরকে শোনাবো। চলুন তাহলে। এসছে ঠিকই, কিন্তু আমি নিজের থেকে না চাইলেও ওনারা চলে এসছে আমার কাছে। এনাদেরকেই পরিচয় করাবো আজকে আপনাদের সাথে। বাবা লোকনাথের প্রথম পরিচয়টা বলি। সেই ছোট্টবেলা থেকে আমি বাবা লোকনাথের ভক্ত। প্রথম তো গোপাল আমার কাছে ছিল না, বিয়ের আগের থেকেই আমি বাবা লোকনাথের ভক্ত ছিলাম। তো ওই যে বাবা লোকনাথের একটা বাণী ছিল না, যে রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে সেখানে আমাকে স্মরণ করিবে, আমি উদ্ধার করিব। তো যাই হোক, সেই বাণীটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো বিয়ের পরে একবার গিয়েছিলাম চাকলা, যেখানে বাবার ধাম। তো সেখান থেকে এনাকে নিয়ে এসেছি। না, আনার কোনো সেরকম কোনো পরিকল্পনা আমার ছিল না। তবে এক সময় দাঁড়ালাম, ওখান থেকে আসার পথে আর কি, পুজো দেওয়ার পথে দাঁড়ালাম তো যেখানে মূর্তিগুলো বিক্রি করছে। তো যাই হোক, সেখানে পছন্দ হলো, ভুতু গিয়ে নিয়ে এসেছিল। ইনি তো গেলেন। তারপরে হচ্ছে যে লক্ষ্মী আর গণেশ। লক্ষ্মী গণেশের মূর্তিও ছিল না। লক্ষ্মী গণেশ নিয়ে এসেছিলাম আমি পয়লা বৈশাখে। বাপের বাড়িতে দেখতাম যে পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজো করতো। তার সেই সেটা মাথায় ছিল। সেটা থেকে শুরু হলো আমার যখন শ্বশুরবাড়িতে আমি যখন পুজোর হালটা ধরলাম, তখন আমার ইচ্ছে জাগলো কি ঠিক মায়ের মতো করব পয়লা বৈশাখে। সবসময় পুজো করি, কিন্তু মূর্তিটা ছিল না। তো যাই হোক, লক্ষ্মী গণেশকে তখন থেকে নিয়ে আসলাম। আর এই যে দেখছেন তারা মা নিয়ে এসেছিল আমার দেওর। ও তারাপীঠে গিয়েছিল, দুটোই পরপর 2 বছর গিয়েছিল, তো দুটোই ও এনে দিয়েছিল। যদিও মূর্তি নয়, যেগুলো ওই যে গাড়িতে রাখে না, সেই রকমই নিয়ে এসেছিল, ছোটোখাটো। তো আমি তুলে রেখেছিলাম। তো ভুতু বলছে, ওদেরকে কেন তুলে রেখেছো, ওদেরকেও সিংহাসনে নিয়ে আসো। তো যাই হোক, সেই হিসেবে এই দুজনই রয়েছে আমার সিংহাসনে। আর ইনি হচ্ছে গীতা। এনার কথা তো আমার বলার কোনো ভাষাই নেই। আমাদের ধর্মীয় শাস্ত্রের একটা বিরাট একটা ব্যাপার এটা। তো যাই হোক, ইনিও ছিলেন না, ইনি ছিলেন আমার শ্বশুরমশাইয়ের ঘরে। শ্বশুরমশাই মহাভারত, রামায়ণ, গীতা এসব পড়তে ভালোবাসতেন। তো শাশুড়ি মা কী করেছিলেন, সব কিছু নিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলেন শ্বশুরমশাই গত হওয়ার পরে। তো আমি একদিন হট করে কি মনে হলো যে দেখি বাবা কি পড়তো। তো মা অনেকবার গল্প করতো যে তোমার শ্বশুর এরকম এগুলো পড়তো। তো আমার যেহেতু একটু বরাবরই এগুলোর প্রতি ন্যাক ছিল, তো দেখি যে কি পড়তো। তো না, কখনো রামায়ণ মহাভারত এগুলো আমি কখনো পড়িনি। তো সেই হিসেবে আমি নিয়ে এসেছিলাম ঘরে নিয়ে আসার পরে সেটাও তোলা ছিল। তো হঠাৎ করে মা একদিন বলছে যে গীতাটাকে এরকম করে তুলে রাখিস না, এটাকে একটা লাল শালু কাপড় জড়িয়ে ভালো করে সিংহাসনে রেখে তুলসী পাতা, ফুল এসব দিয়ে পুজো করবি। আর এনাকে দেখুন কি করেছে জানেন তো, এনার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। কেন বলছি সেটা বলি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি তো পুজো টুজো দিয়ে মোটামুটি রেডি করছিলাম। হঠাৎ করে দেখছি পেছন থেকে এসছে একজন, উনিই ঝড়, আমার গোপু সোনার উপর দিয়ে বয়ে চলে গেলেন। বলছে আমি গোপু দাদাকে ধরবো বলে সেই নামিয়ে টামিয়ে একাকার করে দিয়েছে। হ্যাঁ, ওকে তো নামাতে পারে না, ও তো অনেকটাই ভারী, ওকে নামাতে পারে না। দেখুন, কানেরটা খুলে দিয়েছে, মুকুটটাকে ওলট পালট করে রেখে দিয়েছে, বাঁশিটাকে ফেলে দিয়েছে। এই হচ্ছে তার ব্যাপার। তো যাই হোক, এখন এনাকে ঠিকঠাক করে আবার সব রেডি করতে হবে, ভালো করে মুছে টুছে। প্রত্যেক দিনই সবাইকে একবার করে মুছে দিই, গোপালকেও মুখ হাত পাটা মুছিয়ে দিই, কেননা প্রত্যেক দিন স্নান করানো আমার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, সবাইকে একবার করে সরিয়ে টরিয়ে ভালো করে মুছে দিই। কিন্তু ওই যে আমার যে লক্ষ্মীর ঘরটা রয়েছে সেটাকে আমি নাড়াই না, সেটাকে একমাত্র বৃহস্পতিবারই নাড়াই। আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে জল, ফুল, বেলপাতা সব কিছু দিয়ে আবার
ঘরটাকে বসাই আর বৃহস্পতিবারে পুজোটা করি, লক্ষ্মী পুজোটা করি। তো যাই হোক, এই হচ্ছে আমার গল্প। মানে প্রত্যেকেরই একটা একটা কাহিনী। আর এনাকে তো জানেন, এনাকে তো আমি পেয়েছি আমার বিয়েতে। যাই হোক, তো সেই থেকে ইনিও আমার কাছে রয়েছেন আমার সন্তান হিসেবে। আর প্রত্যেকের গল্প তো আপনাদের সাথে শেয়ার করলামই। আর হচ্ছে শিব ঠাকুরের কথা বলি। একদিন পুজো দিচ্ছিলাম, দিতে দেওয়া শেষ হয়ে গেছে, প্রণাম টনাম করে ঠিক উঠে আসবো, তখন না এমন পড়ে গেলাম, দিয়ে মানে ঠাকুর ঘরেই পড়ে গেলাম। তখন ঠাকুর ঘরটা মানে নিচে ছিল, সিংহাসনটা নিচে ছিল, একটা পাটা পেতে দিয়ে শাশুড়ি মা পুজো করতেন। তো তখন তো আর এরকমভাবে বাঁধানো ছিল না, তো নিচেই ছিল। তো এমন পড়ে গেলাম, দিয়ে হচ্ছে পাথরের যে বাটিটা, মানে শিব ঠাকুরের যে নিচের যে বাটিটা হয়, যে বাটিতে বসানো হয়, সে বাটিটা না ভেঙে গেল। তো যাই হোক, এটা আবার আমার ননদ, সে আবার বাটিটা আবার এনে দিয়েছিল। তো এই হচ্ছে পুরো ঘটনা। তো বেশি কিছু রাখিনি, বেশি ঠাকুর রাখতে পারিনি, একেতে স্পেসটা ছোট, তারপরে যেহেতু আমার করতে অসুবিধা হয়, মানে শাশুড়ি মা যা হচ্ছে পেতেছিলেন সেইগুলোই আছে। আর হচ্ছে আমি শুধু মূর্তি করেছি। শাশুড়ি মা সব ফটো ফ্রেমের মধ্যেই পুজো করতেন, কিন্তু আমি সবগুলো ফটো ফ্রেমগুলো সরিয়ে দিয়ে মূর্তিগুলোকে এনেছি। লক্ষ্মী, গণেশ, তারা মা সবাই ছিল, শুধু আমি মূর্তিগুলোকে এনে পুজো করি। দেখুন তো এখন কেমন লাগছে ঠাকুর ঘরটা, ভালো লাগছে না? তবে যাই বলুন, সারাদিনের পরে যে এই ঠাকুর ঘরের মানে দিকে তাকালে, ছোট হোক না কিন্তু তবু না খুব মানে একটা আলাদাই একটা অনুভূতি জাগে। তো যাই হোক, মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। ওদিকে সন্টুবাবুকে এখন খাইয়ে দাইয়ে রেডি করেছি। আপনাদের সাথে তো এখন ভিডিও শেয়ার করতেই পারি না, কি আর বলবো। আর এই যে আমার গোপু সোনাকে, তাকেও খেতে দিয়েছি। সবাইকে মোটামুটি খেতে দেওয়া হয়ে গেছে, আর ওদিকে আমার মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। আর একটা কথা বলি, আমি জানি না এটা আমার কেন মনে হয়, অনেকেই দেখি যে শুধু গোপালকে, যারা গোপাল পুজো করেন, বাদবাকি ঠাকুরগুলোকে অন্যরকম খাবার দেয়, আবার গোপালকে অন্যরকম খাবার দেয়। কিন্তু আমার মনে হয় যে সবাই সমান। হ্যাঁ, গোপালকে আমরা সন্তানের চোখে দেখি, সেটা আলাদা আমাদের একটা অনুভূতি কাজ করে, কিন্তু সবাই সমান। তা আমি কখনোই না খাবারটাকে সেই আলাদা করে দিতে পারি না। গোপালকে যেটা দিই আমি সবাইকে সেটাই দিই। আমি এনাদেরকে মা বাবা বলে মানি, আর গোপাল হচ্ছে আমার সন্তান। তো যাই হোক, যদি আমার মানে কিছু ভুল মন্তব্য আমি করে থাকি, সেটা অবশ্যই আপনারা জানাবেন। আমার এটা মানে নিজস্ব মতামত বা নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ঠাকুর সবই সমান। তো যাই হোক, চলুন এবার আপনাদের সাথে শেয়ার করব একটা রান্নার রেসিপি বলতে, আগের দিনকার ইলিশ মাছ নিয়েছিলাম। তো কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেছি, করে আবার রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে তো আমি ভুতুকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে, ইলিশ মাছে কী খাবে। দিয়ে বললো যে মা করতো যে ভাপা, সেই ভাপাটাই খাবো, মানে মায়ের মতো করে রান্না করতে বললো। যাই হোক, এদিকে সবজিগুলো কেটে রেখেছি, একটা সবজি বানাবো। আর সন্টু হচ্ছে চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে, আর সন্টুর বাবাও ভালোবাসে, তাই চিংড়ি মাছটা আর আলাদা করে করলাম না, তাই একসাথে সবজির সাথে দিয়েই আর সবজিটা রান্না করব। আর এদিকে করেছি ওই যে সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজুটা ভিজিয়ে দিয়েছিলাম, সেটাকে পেস্ট করেছি। আর হচ্ছে এটা টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ভাপা করব। আর এর সাথে আমি একদম সিম্পলভাবে করছি, দেখুন। এইভাবে করলে কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে। আর হচ্ছে পেস্টটাকে এখন দইয়ের সাথে ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে ভালোভাবে এটাকে ছেঁকেও নিতে পারেন, যাতে এই যে কালো যে সর্ষের যে খোসাগুলো, এগুলো যাতে না থাকে আর কি। একটু বেশি পরিমাণে তেল দিলাম, সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। সত্যি কথা বলতে, ইলিশ মাছ, যা ছোট ছোট ইলিশ মাছ পাওয়া যায় এখন, মানে আমাদের বড় ইলিশ মাছ খাওয়ার মতো মানে সাধ্যের বাইরে, মানে ওগুলো খাওয়ার থেকে আমার মনে হয় মটন খাওয়া অনেক ভালো। তো যাই হোক, সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে না ইলিশ মাছ কখনো কিনে খেতে হয়নি, মানে কিনে খাইনি আমি কখনো। মানে বাপের বাড়িতেও দেখিনি কখনো যে ইলিশ মাছ কিনে খেয়েছি, কিনে এনেছে যে ঘরে রান্না করার জন্য। আগে কি করতো, বাপি যখন নিয়ে আসতো ইলিশ মাছগুলো, প্রায় ধরুন ওই 2
2 থেকে 2.5 কেজি, খুব কম হলে 1 থেকে 1.5 কেজি, বেশিরভাগই ওই 2-2.5 কেজি 3 কেজির এরকমই ইলিশ মাছগুলো নিয়ে আসতো, বেশ বড় বড় পিস আর খেতেও দারুণ টেস্ট। কিন্তু এখন তো আর সেগুলো পাওয়া যায় না, এখানে পাওয়া যায় সব স্টোরের, আর টাটকা তো একদমই পাওয়া যায় না। তবু ওই মাছটা মানে ইচ্ছে হলো নিলাম। তো তো ভুতু বললো যে ভাপা খাবে, তোর জন্য আবার ভাপা করলাম। আগের দিনকার সর্ষে ইলিশ করেছিলাম, আর বেশ কয়েকদিন আগে আরও একটা নিয়েছিলাম, 2টো নিয়েছিলাম, তো সেটা সর্ষে ইলিশ করেছিলাম, সেটাও বেশ ভালো হয়েছিল। কিন্তু যাই বলুন না কেন, যারা ইলিশ মাছ খান, যারা পছন্দ করেন, তারাই একমাত্র বলতে পারবেন যে আগের যে ইলিশ মাছের টেস্ট আর এখন ইলিশ মাছের টেস্টের মধ্যে অনেকটাই ফারাক। তো সব কিছু রেডি করা হয়ে গেছে, সর্ষে পেস্টটাকে ঢেলে দিলাম, দিয়ে মাছগুলোকে সাজিয়ে দিলাম, দিয়ে তারপরে আবার কিছুটা গ্রেভি দিয়ে দিলাম সর্ষে পেস্টের, আর হচ্ছে উপরে একটু গার্নিশের জন্য সর্ষের তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়েছি, কড়াইতে জল ফুটছে, এবার টিফিন কৌটোটাকে বসিয়ে দেবো। আর ভাপা ইলিশের জন্য এরকম টিফিন কৌটোই বেটার আমার মনে হয়, প্রেশার কুকারে দেওয়ার থেকে আমার মনে হয় এরকম কড়াইতে করে, বা যেখানে জল ফুটাতে পারবেন, ঢাকা দিতে পারবেন, সেরকম জায়গাতে করাই বেটার সব থেকে। আর প্রেশার কুকারেও করেছিলাম অনেকবার, কিন্তু আমার কেন জানি না সেই জল মানে টিফিন কৌটোর ভিতরে জল ঢুকেই যায়, যতই কম দিই না কেন, সেই সিটি মারার পরে যখন টিফিন কৌটো খুলি দেখি কিছুটা হলেও জল ঢুকে। তো যাই হোক, আমি এরকমই পছন্দ করি করতে। তো দেখুন, এই এত ছোট মাছগুলো, এগুলো করতে বেশিক্ষণ সময় লাগে না, ওই খুব থেকে বেশি হলে আপনার 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। কিন্তু একটু যখন বড় সাইজের মাছ হয়, সেটা 15 থেকে 20 মিনিট টাইম লাগে। তবে এই রেডি করতেই ঝামেলা, আর রান্না হতে কিন্তু বেশি ঝামেলা লাগে না, ওই মশলা কষাতে হয় না, কিছু করতে হয় না। তো যাই হোক, দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আজকের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুতুর মোটামুটি সবজি দিয়ে খাওয়া শেষ, ওকে এখন পাতে ইলিশ মাছটা দিচ্ছি, ওর তো খুব পছন্দ হয়েছে, আমারও বেশ ভালো লেগেছে। যাই, তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।